বেনজিরের নজিরবিহীন দুর্নীতির চর্চা এখন সব মহলে। কথা লড়াই থেমে নেই রাজনৈতিক অঙ্গনেও। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারি জামায় আদর করে বেনজিরকে বিমানে তুলে দিয়েছে। তিনি পাল্টা প্রশ্ন রেখেছেন, সরকার যদি বেনজিরের অবস্থান না জানে, রাষ্ট্র চালাচ্ছে কে? অন্যদিকে এই প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেছেন, সরকারের কারা বেনজিরকে বিমানে তুলে দিয়েছে, কোন অথরিটি তুলে দিয়েছে। তিনি পাল্টা অভিযোগ করেন, বিএনপির আমলেই কিন্তু দেশ থেকে টাকা পাচারের সংস্কৃতি শুরু হয় এবং 2001-এ যখন বিএনপি ক্ষমতায় আসে তখন দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পায়। দুই দলের এই পাল্টাপাল্টি অভিযোগের রাজনীতিতে সামনের দিনের রাজনীতির মেরুকরণ ঠিক কোন দিকে যাচ্ছে, এসব নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফারনাজ জি রয়েছে আপনাদের সঙ্গে। আজ আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি, রাজনীতি নিয়ন্ত্রণ কার হাতে। আর আজকের আলোচনা এগিয়ে নিতে তিনজন সম্মানিত অতিথি আছেন স্টুডিওতে। চলুন এ পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন ডক্টর মিজানুর রহমান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আছেন মোহাম্মদ আব্দুল সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। সেই সঙ্গে আরও আছেন শেখ রফিকুল ইসলাম বাবলু, রাজনীতি বিশ্লেষক ও আহ্বায়ক, ভাসানী অনুসারী পরিষদ। তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ডক্টর মিজানুর রহমান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি শিরোনামে বলছিলাম, রাজনীতি নিয়ন্ত্রণ বর্তমান সময়ে কার হাতে, যেখানে আসলে সরকারের দায়িত্বশীল মন্ত্রীরাই বলছেন বেনজির রহমানের অবস্থান তারা জানে না, তাহলে রাষ্ট্রকে চালাচ্ছে, এমন প্রশ্ন কিন্তু রেখেছেন বিএনপি মহাসচিব। কি বলবেন? ধন্যবাদ। আমাদের সহ আলোচক রাজনীতির সাথে জড়িত দুইজনই, তো ওদের দিয়ে শুরু হলে ভালো ছিল। আমি যেটা বলবো যেটা হলো, ইকোনমি আর পলিটিক্স এগুলো এত জড়িয়ে গেছে, এটা বহু আগের থেকে আর কি। এবং একটা আলাদা সাবজেক্ট আছে পলিটিক্যাল ইকোনমি। অ্যাডাম স্মিথ 1776 সালে তো অয়েল অফ নেশন এই কথা বলে গেছিল। তো আপনি বলছেন রাজনীতি কার হাতে? অর্থনীতি যাদের হাতে, রাজনীতি তার হাতেই থাকে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। হোয়াট ইজ পলিটিক্স? পলিটিক্স ইজ দ্য ওয়ে অফ গেনিং পাওয়ার। আমি একদম ব্যক্তি বিশেষ নিয়ে আলোচনা করতে আমার ভালো লাগতেছে না, এটা নিয়ে চলছে চর্চা, আর একই কথা আর বলতে মানে আমি যেটা বলতে চাচ্ছি থিওরিটিক্যালি, হোয়াট ইজ পলিটিক্স? পলিটিক্স ইজ দ্য ওয়ে অফ গেনিং পাওয়ার। অ্যান্ড হোয়াট ইজ পাওয়ার? Power is the capability of a person to influence other in the situation. তো এইটা অর্থাৎ অন্যকে প্রভাবিত করা এবং অন্যকে পরিস্থিতিকে অনুকূলে নিয়ে আসার যে সামর্থ্য, এটাকে পলিটিক্স বলে। পলিটিক্স ডাজ নট মিন দ্যাট সবাই আওয়ামী লীগ করবে, বিএনপি করবে। যারই কোথাও এরকম প্রভাব বিস্তার করার ক্ষমতা আছে, এটা পলিটিক্স দিয়েই করতে হয়। মানে জনগণ, লোকজন তার পক্ষে থাকে এবং তাকে সমর্থন করে। এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়, যেমন পীর সাহেবরাও পলিটিক্সের বাইরে না, অথবা রাজনীতিবিদরা তো তাদের সমর্থনের জন্যই কাজ করে। ইভেন একজন প্রশাসক, একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, প্রিন্সিপাল অথবা ম্যানেজিং কমিটি, তাদেরও কাজ কিন্তু পরিস্থিতিটাকে তাদের অনুকূলে রাখা এবং পরিবেশটা যেন মানে ফেভারেবল থাকে। এই জন্য কিছু পলিটিক্স কিন্তু সব মানুষ পলিটিক্স ছাড়া থাকে না। অ্যান্ড আমাদের ক্ষমতার যে পলিটিক্স, তো সেখানে যদি আপনি দেখেন, আমাদের যখন যদি আমাদের এটা দ্বাদশ সংসদ, তো দ্বাদশ সংসদ থেকে যদি আমরা একটা পর্যালোচনা করি, দেখব প্রথম সংসদ থেকে আস্তে 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 এখন এটা একসময় এটা 30-70 ছিল, মানে ব্যবসায়ীর সংখ্যা ছিল অনলি হয়তো 30%, কেউ না কোনো হয়তো ব্যবসা, টুকটাক ব্যবসা ছিল, বড় ব্যবসায়ীরা হয়তো এইভাবে আসতো না পলিটিক্সে তখন। আর এর বিপরীতে শিক্ষক, অ্যাডভোকেট, বিশেষ করে আইনজীবী এবং প্রফেশনাল রাজনীতি, শুধু রাজনীতিই করতে এরকম বহু লোক ছিল, এদের সংখ্যাটাই বেশি ছিল। কিন্তু এটা এখন রিভার্স হয়ে গেছে, অর্থাৎ আমরা এই 12টা সংসদ আমরা পেলাম। আপনি নির্বাচন প্রক্রিয়া, এটা সেটা এগুলো অনেক বিতর্ক আছে, এবং ভালো নির্বাচন, খারাপ নির্বাচন, মন্দ নির্বাচন, যেভাবে হোক ওই নির্বাচনের পরে যে রেজাল্টটা আসছে, ভালো ভালো নির্বাচন যেগুলো আমাদের দেশে হয়েছে, যেগুলা 91 নির্বাচন, 2008-এর নির্বাচন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে, সেই নির্বাচনে যে সংসদ গঠিত হয়েছিল সেখানেও কিন্তু একই জিনিস আসছিল। অর্থাৎ আস্তে আস্তে যাদের অর্থ, বিত্ত, বৈভব, যাদের কাছে অর্থনৈতিক ক্ষমতা, তাদের কাছে কিন্তু ওই মানুষকে প্রভাবিত করার ক্ষমতা তাদের কাছে চলে আসছে, আর মানুষও এগুলো দ্বারা প্রভাবিত হচ্ছে। রাজনীতিতে এই যে বৈপরীত্য ঘটলো, এর পেছনের কি কারণ? আমি বলছি যে এটা শুধু আমাদের এখানে ঘটে নাই, অন্যান্য দেশেও কিছুটা আছে, সেই একটা পরিবর্তন তো এটা আসছে। আপনি যাদেরকে খুব প্রভাবশালী, ইভেন যদি নেগেটিভলি বলেন, দুর্বৃত্ত এবং দুর্নীতিবাজ এবং দাগি আসামি অথবা সন্ত্রাসী, ব্ল্যাক লিস্টেড, আপনি গিয়ে দেখেন তার নিজের এলাকায় ওই
সে সমস্ত স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মসজিদগুলোকে এসি লাগাই দিছে এবং সেখানে নামাজ চলতেছে ওই দুর্বৃত্তের জন্য, এবং সে এই লোকগুলাকে নিয়ে ওমরায় যাচ্ছে, দল বাইদা মহড়া কিনা কাফেলা বানাচ্ছে। এই সব কিছু মিলিয়ে অর্থাৎ এমন একটা অর্থনীতির এমন একটা ইনফ্লুয়েন্স হয়ে গেছে পলিটিক্সে। আমার মনে হয় সালাম ভাই আরও ভালো বলতে পারবেন। এখানে মনে করেন পলিটিক্সে এই যে নিখরচায় পলিটিক্স করা, একটা নিবেদিত কর্মী, তারা পোস্টার লাগাবে, মাইকিং করবে, যেগুলো ট্রেডিশনাল পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, আপনি এগুলোও এখন আর করে না কেউ। পোস্টার লাগাবেন, পোস্টারের সাথে নগদ টাকা দিতে হবে, নাইলে পোস্টার লাগাবে না, পোস্টারগুলো বিক্রি করে দিবে অথবা ফেলে দিবে। নিঃস্বার্থ রাজনীতিবিদের সংখ্যা কমে গেছে, একদম কমে গেছে। এবং এইটারই মানে একটা যে কালচারাল একটা পরিবর্তন হয়ে গেছে সোসাইটিতে, এইটারই প্রতিক্রিয়া হচ্ছে এই দুর্বৃত্তায়ন। অর্থাৎ ক্ষমতাকে আরো ক্ষমতাবান হওয়ার একটাই বুদ্ধি, যার কাছে বেশি সম্পদ সে বেশি দান খয়রাত করতে পারবে। মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ এগুলো কতগুলো আছে, আর বিশেষ করে এই বড় বড় জলসা ওয়াজ মাহফিল এগুলো করে টোরে এমন একটা অবস্থা তৈরি করবে, এর বাইরে আপনি কারো সাধারণ পলিটিশিয়ান যারা মুক্তিযুদ্ধ করছে বা সালামের মতো যারা আছে, যারা নিবেদিত, এরা এখন আর পলিটিক্স করা তাদের জন্য কঠিন হয়ে গেছে, এটা স্বীকার করতেই হবে। আর অন্যান্য এই পক্ষগুলো, এই শক্তিগুলো যারা ক্ষমতাবান হচ্ছে, আর্থিকভাবে ক্ষমতাবান হচ্ছে, তারাই আবার তাদের মানে তাদের অবস্থানটা সুদৃঢ় করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রাজনীতি অরাজনীতি দিয়ে যেভাবে হোক তাদের অবস্থানটা সুদৃঢ় করার জন্য একটা স্ট্রাকচার কিন্তু দাঁড় করিয়ে এইটা না ভাঙা পর্যন্ত সামনের দিনে আমাদের জন্য কি প্রতীক্ষা করছে সেই প্রশ্ন আমি আপনার কাছে রেখে যাচ্ছি। পরবর্তী অংশে আবারও ফিরবো। ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল সালাম। যেমনটি আসলে আপনারা এক ধরনের অভিযোগ করছেন, আবার ওবায়দুল কাদেরও কিন্তু পাল্টা অভিযোগ করছেন যে 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পরই আসলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পায় এবং তারেক রহমান টাকা পাচার করে লন্ডনে আয়েশি জীবনযাপন করছেন। কি বলবেন? আপনাকে ধন্যবাদ। এবং আমার দুইজন সহবিজ্ঞ আলোচক আছেন, বিশেষ করে মিজান ভাই সহ বাবুল ভাই সহ যারা দেখছেন শুনছেন সবাইকে ধন্যবাদ। আসলে কোথা থেকে শুরু করব, যেটা প্রথমে একটু আলোচনাটা ভালো হচ্ছিল, এখন আবার আপনি আমাকে যেটা প্রশ্নটা ছুড়ে দিলেন সেটা তাহলে আবার একটা সেই ইসের মধ্যে চলে গেল। কথাটা হলো যে আজকে রাজনীতিটা এমন পর্যায়ে আছে, যেটা মিজান ভাইও বললেন, যে টাকা যার হাতে সব কিছু নিয়ন্ত্রণ তার হাতে। তো সেই জায়গায় যখন চলে যায় আর তখন অটোমেটিক্যালি সেই টাকাটা যখন আবার পরিশুদ্ধ টাকা থাকে না, কালো টাকা যখন চলে আসে, কারণ নিজের কালো টাকা না থাকলে 1 টাকার জায়গায় 1000 টাকা খরচ করাটা কষ্টের টাকাটা উপার্জন করা। আজকে অবস্থাটা হয়েছে এমন যে সেই সমস্ত লুটেরাদের হাতে আজকে সরকার চলে গেছে, যেটা আপনি লাস্ট পার্লামেন্টেও যদি আপনি দেখেন, লাস্ট পার্লামেন্টেও রাজনীতিবিদ যে কয়জন ছিল তারা কিন্তু এই তোফায়েল ভাই বলছে, এই মনে করেন মেনন ভাই বলছে, বা ওইখানে আরও যারা ছিল তারাই কিন্তু শেষ হয়ে বলছে যে আজকে রাজনীতিটা কাদের হাতে, কারা নিয়ন্ত্রণ করছে, দেশটা কারা পরিচালনা করছে, আজকে আমাদের অবস্থানটা কি, রাজনীতিবিদদের অবস্থানটা কি ব্যুরোক্রেটদের নিচে না ব্যুরোক্রেটদের উপরে, এটাও কিন্তু আমরা দেখছি সংসদে আলোচিত হয়েছে। এটা তো এই কারণে বললাম যে এখন আজকে লাস্টলি আপনি যে কথাটা বললেন যে বিএনপি এই করে, আরে বিএনপি তো 20 বছর ধরে ক্ষমতায় নাই, এই 20 বছরে তাহলে এরা কি করলো? আমি ওই সময় ওইটা বাদ দেন না, 20 বছর তো 1 যুগেরও বেশি, 1.5 যুগের মতো পার হয়ে গেছে। তাহলে এই কত বছর আওয়ামী লীগ কি করতে পারলো? তা আওয়ামী লীগকে সেটা সামনের দিকে নিতে পারছে নাকি সেটাকে পিছিয়ে দিছে, সেটাকে আলোচনা করতে হবে। যদি সেটাই দেখি তাহলে আমরা দেখি যে তার থেকে পিছিয়ে গেছে বরঞ্চ, যে আগের পার্লামেন্ট নিয়ে এরকম এত কথা ছিল না, এখন পার্লামেন্ট যে সমস্ত কথা হয়, আগের নির্বাচন নিয়ে এত কথা হইতো না, যে নির্বাচন নিয়ে এখন কথা হয়। আমরা সেই সামরিক সরকারের নির্বাচন নিয়ে আমরা কথা বলি, কিন্তু সেই সময় তো নির্বাচনে এই অবস্থা নেই, বর্তমান যেটা নির্বাচনই নাই। ওবায়দুল কাদের কিন্তু আরো একটি বিষয় মনে করিয়ে দিয়েছে যে বিএনপির শাসনামলে 5 বার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। ভাই আমি তো বললামই যে আগেরটা আপনি 20 বছরের আগে ছেড়ে দেন না কেন, কতবার চ্যাম্পিয়ন হয়েছে কি না হয়েছে। এখন আপনার বিদ্যুতের দাম কত, এখন গ্যাসের দাম কত, এখন পানির দাম কত, গত 15-16 বছরে 16 বার পানির দাম বাড়াইছে, এক ওয়াসার এমডি ওনাকে থাকতেই হবে, তাই না? আজকে সমস্যা, আজকে বিষয়গুলো কোথায়, যখন ইচ্ছা করলেই এমপি বানানো যায়, ইচ্ছা করলে একটা মন্ত্রী বানায় দেওয়া যায়, কিন্তু তারপরও সেখানে যদি দলের রাজনীতির প্রাধান্যটা থাকতো তাইলে
প্রফেসর মিজানুর রহমান সাহেবের মতো লোকরা সেখানে একটা কিছু হইতো, কিন্তু সেটাও হয় না। কারা হয় আজকে? অর্থাৎ রাজনীতিটা আজকে কোথায় চলে গেছে? উনি আমাকে রাজনৈতিকভাবে আমার ডিফার করবেন, সেটা আমি মেনে নেব, দুজনে অফকোর্স বিতর্কও করব, কিন্তু সে আলোচনা কিন্তু পজিটিভ হবে। ওই আলোচনা কিন্তু ওইখানে আজকে কয়জনের সাথে আপনি সেই কথাটা বলবেন, তাই না? মনে করেন আজকে মিজান ভাই যত কিছু হোক, তারপরেও কিন্তু উনি ঝাইরা বলতে পারতেছে না, যেহেতু ওনার আদর্শ একটা মনে মনে আছে। তারপরেও সেটা কিন্তু দেশের সাথে যতটুকু বলতেছে, এটাও কিন্তু অনেক ওনার পজিশনে থেকে। এই জন্য বললাম যে আজকে যদি এই রাজনীতিবিদদের হাতে যদি রাজনীতিটা থাকতো বা দেশ পরিচালনা এগুলো থাকতো, আওয়ামী লীগই যদি আজকে দেশটা পরিচালনা করতে পারতো, তাহলেও আজকে অবস্থা হইতো না। আজকে আওয়ামী লীগ তো দেশ পরিচালনা করছে না। কে পরিচালনা? এটাই তো প্রশ্ন, এটাই তো প্রশ্ন। যখন একটা দেশের মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেন যে একটা সাবেক আইজিপি এবং যার নামে এত কিছু আলোচিত হয়েছে, এবং যে এই সমস্ত কিছু পত্রিকা আসার পরে যিনি সশরীরে আবার এটা ব্যাখ্যাও দিচ্ছেন, তারপরে এখন বলতেছে উনি নাই। হাউ কাম? এটা আপনার একটা রাজনৈতিক, আমাদের একটা কর্মীরে ধরার জন্য পাগল হয়ে যায় একটা মিথ্যা মামলা, একটা গায়েবী মামলাতে। তারে না পাইলে তার ভাইরে ধরে, তার বোনরে ধরে, তার মারে ধরে। আর এইখানে কি এত বড় একটা লুট হয়ে গেল, সেখানে তার ব্যাপারে এই ধরনের একটা এলিগেশন আসছে, কোর্ট তাকে এই ধরনের একটা ভার্ডিক্ট দিছে, তারপরে সরকার তাকে তার ইসের নজরে রাখবে না যে সে কোথায় আছে? কিন্তু আজও বলেছে যে বেনজির যদি দোষী সাব্যস্ত হয় তাকে দেশে ফিরতেই হবে। এই কথাটা দিয়ে এস্টাবলিশড হয়ে গেল। তার মানে তাকে বাইরে পাঠানোর ব্যাপারে তারা জড়িত। যদি বাইরে যেয়ে থাকেন সেটাই বলুক। তাহলে যেহেতু ওনারা বলতেছে যে যদি সে প্রমাণিত হয়, তাহলে সে অবশ্যই, তার মানে তারা জড়িত আছে এটার সাথে। জড়িত। আপনারা যে অভিযোগটা করছেন যে বেনজিরকে জামাই আদর করে সরকারি বিমানে তুলে দিয়েছে, সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে করছেন নাকি অভিযোগ করার জন্য? ওনাদের কথার ভিত্তিতে বলতেছি। আমি যেটা বলতেছি, আমি ওনার কথার ভিত্তিতে বলতেছি। ওবায়দুল কাদের সাহেব যে কথা বলছে, এতেই প্রমাণিত হয় যে উনি কোথায় আছেন ওনারা জানেন। নাহলে বলেন কিভাবে যে এটা পড়ার পরে সে ঠিকই হাজির হবে? তার মানে এটা তারা জানেন। আর এটা তো স্বাভাবিক, কারণ এই আওয়ামী লীগকে আজকের এই পর্যায়ে ক্ষমতা আনার জন্য যে কয়টা ব্যক্তি সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে, তার মধ্যে সে একজন। এবং এই কথাগুলো কিন্তু আমি আপনাদের এখানেও বলছি যে সরকার আজকে জনগণের উপর নির্ভরশীল না হয়ে কিছু ব্যক্তির উপর নির্ভরশীল হয়ে যাওয়ার কারণে এমন অবস্থা হয়েছে যে এদেরকে কনসেশন দিতে দিতে এমন একটা অবস্থা হবে যে পরে আর সরকার এদেরকে কনসেশনও দিতে পারবে না, যেটা এখন পারছে না। এখন তো ওপেনলি এই জন্য সব বলতেছে, আমরাই তো বলছি তার বিচার হোক। তার মানে আগে যেভাবে তাকে তার পক্ষে দাঁড়াইছে, তাকে গার্ড করতে পারছে, এখন আর সেটা করতে পারছে না। এটা স্বাভাবিক, একসময় হবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল সালাম। পরবর্তী অংশে আবারও ফিরছি। জনাব রফিকুল ইসলাম বাবলু, যেমনটি আসলে ডক্টর মিজানুর রহমান বলছিল যে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে এখন রাজনীতি, এই রাজনীতি থেকে জনগণ কি পাচ্ছে? ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ জানাই আমার সঙ্গে যারা আলোচনায় আছেন, দুইজন বিজ্ঞ আলোচক, তাদেরকে ধন্যবাদ জানাই। উনি বলেছে রাজনীতি এখন ইকোনমি পলিটিক্সকে নিয়ন্ত্রণ করে। এটা সম্পূর্ণ ভুল কথা, আমি এটা মনে করি না। রাজনীতি দেশকে নিয়ন্ত্রণ, দেশের মালিক হলো জনগণ, কিন্তু সেই ক্ষমতা জনগণের কাছে এখন নাই। এটা জনগণের হাত থেকে চলে গেছে। রাজনীতি নিয়ন্ত্রণ করে রাজনীতিবিদরা, কিন্তু সেই রাজনীতিবিদদের হাতে এখন রাজনীতিটা নাই। কিছুক্ষণ আগেই উনি যেটা বললেন সালাম ভাই, রাজনীতিবিদদের হাতে রাজনীতিটা নাই। রাজনীতি চলে গেছে সমস্ত লুটেরা, মাফিয়া, এদের কাছে রাজনীতি চলে গেছে, যার জন্য দেশের আজকে এই অবস্থা। যেটা নিয়ে আলোচনা মিজান ভাই শুরুতেই বলছিল যে আমাকে বেনজির টেনজির নিয়ে ধরবেন না। এই বেনজিরকে কারা বিদেশে পাঠাইছে এটা কে না জানে? না না, আমি কোথায় বললাম? আমি না না, আপনি বেনজির নিয়ে আলোচনা করতে বলছেন যে এটা আজকে প্রশ্ন করেন না। আমি এটা বলি নাই, আমি বলছি যে এই ব্যক্তি বিশেষটা প্রসঙ্গ নিয়ে আলাপ করতে আমার ভালো লাগে। তো এই যে বেনজির সাহেব, আজকে তাকে নিয়ে আলোচনা হচ্ছে, প্রত্যেকটা পত্রিকা খুললে বেনজিরের নিউজ। গভর্নমেন্ট কি জানতো না এটা? যখন উনি ক্ষমতায় ছিলেন কি না করেছে বেনজির? ক্ষমতায় থাকা অবস্থা যাকে তাকে ধরে নিয়ে আসছে, যাকে থেকে তার কাছে। এই যে আপনার শত শত কোটি টাকা নিয়ে 2 দিনের মধ্যে টাকা নিয়ে এসে দেশ থেকে চলে গেলেন, ইমিগ্রেশন দিয়ে চলে গেছে না, ঢাকা এয়ারপোর্ট দিয়ে গেছে না, অন্য এয়ারপোর্ট দিয়ে তো যায়নি। এগুলো গভর্নমেন্ট জানে না? গভর্নমেন্টের নাকের ডগার উপর দিয়ে তারা চলে গেছে, সে চলে গেছে। এগুলো গভর্নমেন্ট জানে। এগুলো গভর্নমেন্টকে তোয়াজ করতে হচ্ছে, তাদেরকে সেভ করতে হচ্ছে, কারণ তাদের থেকে গভর্নমেন্ট সুবিধা নিছে। গভর্নমেন্ট সুবিধা নিছে বিদায়। আমি এখানেই বলছিলাম একদিন,
আমি যদি একটি অন্যায় আচরণ করি, আমি যদি কাউকে দেখাই, আমার ছেলে কোনোদিনই আমার কন্ট্রোলে থাকবে না। বাবা তো নিজেই অন্যায়ের মধ্যে ডুবে আছে, আমি দুই একটা অন্যায় করলে আমার কি হবে? রাষ্ট্রের যারা গভর্নমেন্ট সরকার চালায় তারা নিজেরাই এটার সঙ্গে জড়িত বিদায় ওয়াহিদুল কাদের এক এক দিন এক এক কথা বলতেছে। আওয়ামী লীগের সেক্রেটারি সাহেব, এত কথা বলার দরকার কি? আপনারা ভাগাই নাটক করতেছেন দেশের মানুষের সঙ্গে, এটা বিএনপির সঙ্গে না, আমাদের সঙ্গেও না। আমরা মনে হচ্ছে যে সরকার নাটক করছে। হ্যাঁ, অবশ্যই সরকার নাটক করছে। এমন আমি আপনাকে আজকে বলি, বেনজির সাহেবের উপর কোর্টের যে ভার্ডিক্টটা আসলো যে তার সম্পত্তি ক্রোপ করা হোক, এটা 26 তারিখ বেনজির সাহেবকে পত্রিকায় আসলো। আমরা কোর্টের রায়টাও শুনলাম, শোনার পরে 26 তারিখ এটা পত্রিকা আসলো। 27 তারিখ আমরা গণতন্ত্র মঞ্চ আমরা সেই বিভাগীয় প্রতিনিধি সবাই বরিশালে ছিলাম। ওই বরিশালের ওই সভা থেকে আমি বলছিলাম যে এই মুহূর্তে বেনজিরকে গ্রেপ্তার করা উচিত, যেহেতু তার বিরুদ্ধে কোর্ট একটা অলরেডি ভার্ডিক্ট দিয়ে দিছে, যে কোনো সময় দেশ থেকে উধাও হয়ে যেতে পারে। জিজ্ঞেস করেন, বরিশালের লোক আছে এবং আমার সঙ্গে যারা ওখানে গিয়েছিল গণতন্ত্র শীর্ষ নেতারা সবাই জানেন। সবার সামনে আমি বলেছি যে তাকে এই মুহূর্তে গ্রেপ্তার করাও, গ্রেপ্তার না করে জামাই আদর করে তাকে দেশ থেকে পালাতে দেওয়া হয়েছে। ক্ষমতাসীন দলের মন্ত্রীরা যে বারবার আশ্বাস দিচ্ছে যে অপরাধী যতই শক্তিশালী হোক, দোষী হলে তাকে শাস্তির আওতায় আনতে হবে। এটা তো তাদেরকে বলতে হবে। এটা না বললে তো তারা ওই ক্ষমতার তক্তে তাও ঠিক থাকবে না। এটা জানে বাংলাদেশের জনগণ কি জিনিস, এটা তারা ভালো করে জানে, বিশেষ করে আওয়ামী লীগ ভালো জানে। পাকিস্তানকে আমরা হারাইছিলাম কিভাবে, এটা আওয়ামী লীগ জানে। আওয়ামী লীগ নিজে এই জনগণকে সঙ্গে নিয়ে যুদ্ধ করে আমরা পাকিস্তানকে হারাইছিলাম, যার জন্য তারা জনগণকে ভয় পায়, যেহেতু ক্ষমতাটা জনগণের কাছে নাই। এবং সেটি আপনি বলছিলেন জনাব রফিকুল ইসলাম বাবলু, যে রাষ্ট্রের মালিক জনগণ। বর্তমান সময়ের রাজনীতি থেকে জনগণ কি পাচ্ছে সেটি প্রশ্ন আমি আপনার কাছে জনগণ কিছুই পাচ্ছে না। এখানে সব বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতি নিয়ে এসে শুনবো। লুটেরাদের প্রিয় দর্শক, দেশ সম্প্রতিকের রিপোর্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক। আজকের আলোচনা চলছে রাজনীতির নিয়ন্ত্রণ কার হাতে, এই শিরোনামে আবারও ফিরছি আলোচনায়। জনাব রফিকুল ইসলাম বাবলু, যে আলোচনায় আমরা ছিলাম, জনগণের রাজনীতি থেকে কি পাচ্ছে? শুনেন, এখন যে রাজনীতি দেশে চলছে, দেশটা এখন একটা কর্তৃত্ববাদী শাসকের হাতে চলে গেছে এবং এই কর্তৃত্ববাদী শাসন বজায় রাখার জন্য এটা নট অনলি বাংলাদেশ, অতীতে যারা এই ফ্যাসিজম তৈরি করেছে, কর্তৃত্ববাদী শাসন যারা প্রয়োগ করেছে, তারা এইরকম লুটেরা তাবেদার কিছু লোক তারা সবসময় তৈরি করেছে, যার জন্য জনগণ এই রাজনীতি থেকে কিছু বেনিফিট পায়নি। বেনিফিট পাইছে কারা? এই বেনজিরদের মতো লোক, আজিজের মতো লোক, এরা বেনিফিট পাইছে। এবং বেনিফিট পাইছে ওই যে এক সংসদ সদস্য, আমরা তার মৃত্যু কামনা করি না কোনো সময়, কিন্তু একজন মানুষ, তার যে কুকীর্তিকলাপ, সে এমপি হয়ে গেছে এই রাজনীতির জন্য হয়েছে, আনার সৃষ্টি করা হয়েছে এখানে বারবার। এখানে তো এখন ধরেন নৌকা মার্কা যে পাইলো সেই হয়ে যাবে শাহানশাহ, নৌকা মার্কা পাইতে হবে তাকে। এইভাবে দেশে এগুলা তৈরি করা হয়েছে, যার জন্য এই পলিটিক্স থেকে, এই রাজনীতি থেকে জনগণ কিছুই পাচ্ছে না। এইটার থেকে জনগণ পাচ্ছে কি? জনগণ পাচ্ছে না, পাচ্ছে লুটেরা তাবেদার যারা আছে, যারা বেশি বেশি করে কথা বলতে পারবে, মানে তোয়াজ করতে পারবে, তারা লাভবান হচ্ছে। জনগণ কিছুই পাচ্ছে না এখান থেকে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জনাব আব্দুল সালাম, আপনি বলছিলেন যে রাজনীতির একটা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের দায় কোনোভাবে কি বিরোধী দলের উপরও বর্তায়? না না, এটা হলো যে বিরোধী দলের উপরে বর্তায় পার্সেন্টেজ আপনাকে বুঝতে হবে। যে ক্ষমতায় আছে তার উপরে দায়টা বেশি, কারণ তার নির্দেশে তার অঙ্গুলি হিলনে সবকিছু হতে পারে। কিন্তু বিরোধী দল যে আছে সে হয়তো বলতে পারে, কিন্তু বলাটা কার্যকর হবে এমন কোনো নাই। তো কাজে সেখানে দায়টা বেশি, যে সরকারে আছে সে তো সবকিছু নিয়ন্ত্রণ করছে, তাই না? সবকিছু নিয়ন্ত্রণ করতেছে, কাজে দায়টা তার বেশি। সবচেয়ে বড় যে আজকে এর জন্য বললাম যে দেশের অবস্থাটা এমন অবস্থা চলে গেছে যে কোনো কিছুই ওয়ার্ক করতেছে না, যে উল্টা পাল্টায় দে মা লুটা বুইটা খাই, এমন একটা অবস্থা চলতেছে। এখানে কোনো জবাব দিতে নাই, যেহেতু জবাব দিতে নাই তো সেই কারণে যে যা তা করতেছে।
এখানে জবাবদিহিতা নাই কেন? যেহেতু ইলেক্টেড সরকার না। আজকে যদি সরকারটাকে 5 বছর অন্তর পাবলিকের ভোটের জন্য অপেক্ষা করতে হতো, তাহলে স্বাভাবিকভাবে সরকার অলওয়েজ চিন্তা করতো যে আমার চালের দাম নিয়ন্ত্রণে রাখতে হবে, আমার ডালের দাম নিয়ন্ত্রণে রাখতে হবে, আমার তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে হবে, দায়বদ্ধতা, অর্থাৎ পাবলিক যাতে আমার উপরে না খেপে। এখন তো পাবলিকের ভোট লাগতেছে না, এখন পাবলিকের ভোট লাগতেছে না, পাশাপাশি পাবলিকের ভোট থেকে আজকে এই সরকারকে দূরে সরাই নিয়েছে কারা? ওই যে সিলেক্টেড কিছু ব্যুরোক্রেসি বলি বা বিভিন্ন জায়গার যারা আছে তারা বলতেছে আপনার ওইটা দরকার কি? ইভেন বলে আওয়ামী লীগও তো ক্ষমতা আনে না, আমরা আনছি, সো আমাদেরকে আপনি দেন। তো ওইটা দিতে যায় আজকে এরকম বেনজিরের মতো লোকজন সৃষ্টি হয়েছে। তা আলটিমেটলি এরা লাইবিলিটিজই হয়, এরা কখনো মানে কোনো দলের পক্ষে কোনো পজিটিভ কিছু আনে না। যে কারণে আজকে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বলতে বাধ্য হইতেছে যে তার দুর্নীতি যদি করে থাকে তার বিচার হবে। তাহলে দুর্নীতি করার সুযোগ দিল কেন এই সরকার? যদি না দিত তাহলে কি করতে পারতো? একটা দায়িত্বশীল একটা কর্মকর্তা কিভাবে এত জমি জমা কিনেন, কিভাবে তার এতগুলো ব্যাংক অ্যাকাউন্ট? বলছে যে ব্যক্তির দুর্নীতির দায় কিন্তু সরকারের হতে পারে। এটা অবশ্যই সরকারের, কারণ সরকারের কর্মচারী ছিল সে। আপনি একটা জায়গায় চাকরি করেন, তো সেখানে আপনি সেই কোম্পানিটা চালাচ্ছেন, সেই কোম্পানির আজকে লুটপাট করে দিয়ে শেষ করে দিল, তাহলে ওটা দায়িত্ব সে হবে না? অবশ্যই হবে। আজকে একটা ব্যাংক লুট হয়ে যাচ্ছে, কারা টাকা পয়সা নিয়ে যাচ্ছে কোনো হিসাব দায়িত্ব নাই, এবং সেখানে যোগ সাজস কারা করতেছে তাদেরকে কোনো ধরা হচ্ছে না। কিন্তু টাকাটা তো জনগণের, ব্যাংকটা তো জনগণের, প্রতিষ্ঠানটা তো জনগণের। আজকে সেটা তো হচ্ছে না। এটার মূল কারণটাই হলো যে আজকে এগুলো করাতে আস্তে আস্তে দেশপ্রেমটা আমি হারাই ফেলতেছি। এবং কিছু যে ব্যক্তি যারা খালি লুটপাটে ব্যস্ত, যে একটা দল বা সরকার কারো একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগের মতো একটা দলের কাছ থেকে তো এটা পাবলিক আশা করতে পারে না। যে আওয়ামী লীগ দাবি করে বা যে আওয়ামী লীগের অতীত একটা ঐতিহ্য আছে, তাই না? মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সবকিছুতে তার ঐতিহ্য আছে। সে আওয়ামী লীগ আজকে গর্ব করে আপনি ওইটাকে আপনি বাণিজ্যিক হিসাবে ব্যবহার করতেছেন। আওয়ামী লীগের অতীত ঐতিহ্যটাকে আপনি বাণিজ্যিক ব্যবহার করতেছেন, কিন্তু আওয়ামী লীগের যে প্রপারলি জনগণের জন্য যে কাজ করা দরকার সেটা তো হচ্ছে না। আজকে আপনি সেই দলের উপর নির্ভরশীল না। আজকে একদিন কি বললেন, পার্লামেন্ট ইলেকশনের সময় বললেন যে না এইখানে যে ইচ্ছা দাঁড়ায় যাও, অসুবিধা নেই, একজনের জায়গায় 3 জন দাঁড়াও, অসুবিধা নাই। আবার উপজেলায় এসে আপনি বলতেছেন না খবরদার, ওইভাবে আত্মীয়, তোমার বয়, তোমার ভাই, তোমার বোন মুখ দাঁড়াইতে পারবে না। সিস্টেমটা তো থাকতে হবে। সেখানে কি বিরোধী দল হিসেবে বিএনপি দায়িত্বশীল আচরণ করেছে? না, বিরোধী দল হিসেবে তো আমাদেরকে কাজই করতে দিচ্ছে না, আমাদেরকে বেঁচে থাকতেই দিচ্ছে না। এবং এই এগুলো না থাকার কারণে হচ্ছে কি, সমালোচনা আপনাকে সহ্য করতে হয়। আপনার প্রবলেম, আপনার ভুল হয়তো আপনাকে দেখছেন না, যে আপনি একজন সুন্দরী মহিলা এখানে বসে আছেন, উপস্থাপন করছেন, আপনার কোথাও কোনো কিছু আছে কিনা দর্শক কিন্তু দেখতেছে। তাই দর্শকের সেই সমালোচনাটা যদি আপনি সহ্য করতে পারেন, তাহলে আপনি নিজেকে আরো বিল্ড আপ করতে পারবেন। তা আজকে সরকারও তেমনি, একটা বিরোধী দল থাকবে, বিরোধী দল তো সমালোচনা করবেই, কিন্তু সমালোচনা করলেই মনে করে যে আমার বিরুদ্ধে চলে গেল, আমার এটা হয়ে গেল। আরে ভাই, সেই সমালোচনা আপনি পজিটিভলি নেন, কিন্তু আজকে সেই রাজনীতিটাই তো নাই। আজকে যে কথাটাই বলতেছে যে আওয়ামী লীগ তো রাজনীতি শূন্য করে দিছে। আজকে বিএনপি বিরোধী দলকে শূন্য করতে যে রাজনীতি শূন্য করে ফেলছে আজকে দেশটাকে, এবং রাজনীতি শূন্য করে ফেলছে বলেই আজকে কোনো কমিটমেন্ট নাই। আজকে একটা অ্যানার্কি দেশের মধ্যে একটা চলে আসছে, যেটা আজকে সরকার বলতেছে, লোকজন বলতেছে যে কে দেশ চালাচ্ছে। এটার জন্য কি হয়? তাহলে আমরা কি আবার সেই 72 থেকে 75 অবস্থায় ফিরে যাইতেছি? কেন এটা অবস্থা হবে? এখনো সময় আছে অনতিবিলম্বে, যেটা একটা রাজনৈতিক কর্মী হিসাবে একটা এই দেশে একজন মুক্তিযোদ্ধা হিসেবে অন্তত আমি মনে করি যে ইমিডিয়েটলি এই সরকার আজকে বেগম খালেদা জিয়াকে ছেড়ে একটা পলিটিক্যাল স্টেবিলিটি আনে, যে একটা নির্বাচন, সবাইকে অংশগ্রহণমূলক একটা নির্বাচন আনার জন্য একটা কেয়ারটেকার। আরে ভাই, কি হয়েছে কি? কেয়ারটেকার সরকার তো বলে নাই যে বিএনপির পছন্দ মতো দেন, মিজান ভাই কি দেন, কিন্তু আলোচনা করে দেন, একটা দেন যে ফেয়ার নির্বাচনটা করতে পারবে। আপনি জোর করে নিতে পারবেন না। এরকম একটা নির্বাচন দেন, প্লাস 5 বছর পর আমাকে জনগণের কাছে যাইতে হবে তার ভোটের জন্য, তাহলে কিন্তু আমি এরকম ফ্যাসিস্ট হইতে পারবো। সেখানেই জনাব আব্দুল সালাম ক্ষমতাসীন অভিযোগ করে যে আপনারা গণতন্ত্রের কথা বলেন, আপনারা নির্বাচনের কথা বলেন, আপনারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছেন, গণতন্ত্রকে ধ্বংস করেছেন। এই বিষয়ে ব্যাখ্যা আমি ধ্বংস শোনা আমি কি করছি সেটা জনগণ রায় দিবে, কিন্তু আপনি কি করছেন? আপনি করেন, আমি ভুল করছি, আপনি ভুল করেন কেন?
ডক্টর মিজানুর রহমান, যেমনটি জনাব আব্দুল সালাম বলছিল যে ক্ষমতাসীনরা কোনো ধরনের সমালোচনায় তারা নিতে পারে না, তারা কি জবাবদিহিতার ঊর্ধ্বে? আচ্ছা, ওটা ক্ষমতাসীন যারা তারা জবাবটা দিবে। আমি যেটা বলতে চাচ্ছি, এই যে ক্ষমতাধর হয়ে গেল আমাদের আমলা প্রশাসন কর্মকর্তারা, যে অভিযোগটা করা হয়, এটারও একটা ধারাবাহিকতা আছে। এটা হঠাৎ করে হয়নি। আমাদের স্বাধীনতোত্তরকালে প্রথম দিকে তো এরকম ছিল না, আস্তে আস্তে আমাদের এমনও ছিল যে আমাদের 36 জন মন্ত্রীর মধ্যে 14 থেকে 17 জন হচ্ছিল সামরিক এবং বেসামরিক আমলা, এরকম মন্ত্রিসভাও আমাদের দেশে ছিল। এই যে আস্তে আস্তে করে সেই এম কে আনোয়ার মোকাম্মেলরাও যেভাবে আসা রাতারাতি মন্ত্রী হলো, এই যে এটার লেগাসি কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে খুব সহজে আমলাতন্ত্রতে এসে ক্ষমতাবান হওয়া। আর আপনি এত ক্ষমতাবান হয়ে গেল যে একদম রাষ্ট্র যন্ত্রের যারা জনগণের প্রতিনিধিত্বকারী সরকার যারা ছিল, তাদের কনসেন্টের বাইরেও কিন্তু বিভিন্ন ঘটনা ঘটাতে লাগলো। আপনি মনে করেন 21শে আগস্টের গ্রেনেড হামলা, রাষ্ট্রযন্ত্রের প্রায় পুরাটাই অন্তর্ভুক্ত ছিল। এই যত বাহিনী টাহিনী বলি, এরা সবাই ইনভলভ ছিল এই ঘটনার সাথে। 10টা অস্ত্র মামলা, অর্থাৎ আমি ধরে নিলাম বেসামরিক একটা সরকার ছিল, কিন্তু এই বড় বড় অঘটনগুলো কিন্তু ঘটিয়ে ফেললো এই ওই কিনা রেজ্জাকুল হায়াত থেকে আরম্ভ করে এই ডিজিএফআই, এনএসআই, যারা যারা এই আমলাতন্ত্র থেকে আসছে, পুলিশ, মিলিটারি এবং সিভিল। তো এই যে আস্তে আস্তে ক্ষমতাবান হওয়ার যে প্রক্রিয়াটা, এটার ধারাবাহিকতা, এটা হঠাৎ করে যদি কেউ বলে যে এই কদিনের মধ্যে হয়ে গেছে তা না। আর দুর্নীতির যদি ব্যাপারটা আসে, অবশ্যই ব্যানার্জির নিয়ে কথা বললো, আমি বলি না, ব্যানার্জির যদি দুর্নীতি যেগুলো অভিযোগ যেগুলো আসছে, এগুলোর যদি একেবারে 20 ভাগের 1 ভাগও সত্য হয়, তাহলে বলবো যে এটা সরকার এবং সরকারের বামমতের প্রতি কোনো আসর পড়বে না, এটা আমি বিশ্বাস করি না। অবশ্যই, কারণ সে যে দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজ ক্ষমতা পদগুলোতে ছিল, এগুলো এই সরকার আমলে ছিল। তো এই সরকারের কোনো দায়িত্ব বা এই সরকারের উপর কোনো আসর পড়বে বলবো না। তবে আমাকে এটা মনে রাখতে হবে, এটা একদিকে থ্রেট, আবার একদিকে ইট ইজ অ্যান অপরচুনিটি গভর্নমেন্টের জন্য। গভর্নমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলে, দুর্নীতির প্রতি জিরো টলারেন্স, যেই যত বড় ক্ষমতাবানই হোক দুর্নীতির বান্ধের সারা হবে না। আমরা এটা সুযোগ, এটা দেখানো, এটা মুখের কথা না। এই ব্যানার্জির বা অন্যান্য যারা যাদের নাম আসছে, আরও বহু এই যে আব্দুল হাই বাচ্চু, বেসিক ব্যাংকের চেয়ারম্যান, তার 56টা মামলা হয়ে আছে, সে আবার কোনদিন পালিয়ে যায়। এই যে যেগুলো অলরেডি মামলা মোকদ্দমার সাথে জড়িয়ে গেছে, এইগুলোকে দ্রুত একটা বিশেষ ট্রাইব্যুনাল করে এই দুর্নীতিবাদদের যে বিচার করতে পারে, আমি বলি গভর্নমেন্টের জন্য ইটস অ্যান অপরচুনিটি। সরকারকে সেই নজির স্থাপন করতে পারবে কিনা প্রশ্ন থাকছে আপনার কাছে, আবারও ফিরবো। আচ্ছা, প্রিয় দর্শক, দেশপ্রতীকের রিপোর্ট যে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর মিজানুর রহমান, যে আলোচনায় আমরা ছিলাম, আপনি বলছিলেন যে সরকারের সামনে একটা সুযোগ তৈরি হয়েছে। প্রশ্ন রেখেছিলাম যে সরকার কি নজির তৈরি করতে পারবে? আমার ধারণা যে এইবার বোধহয় পার পাবে না। আর মাননীয় প্রধানমন্ত্রী, আমি আবারও বলছি, ইটস অ্যান অপরচুনিটি। এইটা একটা সুযোগ দেশবাসীকে দেখানো যে যত দাপট দেখাক, যে যত ক্ষমতাবানই হোক, যত উচ্চ পদেই থাকুক না কেন, এদের যে ছাড় পাবে না বলা হচ্ছিল, এটা প্রমাণ করার একটা সুবর্ণ সুযোগ আমি মনে করি এটা। আর এর বাইরে গিয়ে আসলে আমাদের কতগুলা তো এখন আপনি যেটা বলছেন, জনগণ কি পেল, তো জনগণের চাওয়াটা কি? একটা তো হচ্ছে জনগণের মূল তার যে মৌলিক যে চাহিদাগুলো আছে, একটা রাষ্ট্র থেকে তার প্রত্যাশা, তার সে কাজ করার একটা সুযোগ, এবং তার যে স্বাস্থ্য, চিকিৎসা, এই জিনিসগুলো যেন খুব সহজে পায়, এগুলো মানুষের প্রত্যাশা। তো সেগুলো যতটা সম্ভব, হয়তো অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে এগুলো এগিয়ে যাচ্ছে, কিন্তু সেখানেও যথেষ্ট কাজ করার সুযোগ আছে এবং মানুষের প্রত্যাশাও আছে। কারণ আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যেটা আছে, সেখানে প্রচুর অপচয়, দুর্নীতি এগুলো আছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের যথেষ্ট প্রসার ঘটছে, কিন্তু মানগত যে গভীরতা, সেটা আমরা অর্জন করতে পারিনি। জনগণের প্রত্যাশা কিন্তু এগুলো। জনগণের প্রত্যাশা যদি আমরা মনে করি যে এই কেবলমাত্র রাষ্ট্রে এখানে কে ক্ষমতায় আসলো আর গিয়ে গেল, এটা না, এর চেয়ে বেশি মানুষের কাছে। তারপরে কর্মসংস্থানের, আপনি দেখেন মালয়েশিয়ায় 5 লক্ষ লোক যাওয়ার কথা ছিল, 4,71,000 যাওয়ার পরে আর বাকি যে 29,000 লোক, সামহাও ওই দিকেও সমস্যা আছে, মালয়েশিয়ার দিকেও সমস্যা আছে। একটা লাস্ট ডেট দিয়ে দিচ্ছে 31 তারিখ, কিন্তু দেখা গেছে ভিসা আসছে 28 তারিখ। সমস্যা দুই দিক থেকে আসছে, কিন্তু এই সরকারের তাকে এগুলোর প্রত্যাশা। এই যে 30,000
ধরে নেওয়া হয় যে যে কোনো এরকম বড় মানে এক্সচেঞ্জে অর্থাৎ ব্যাপক লোক যখন একটা দেশ থেকে এক দেশে এরকম মাইগ্রেট হয় তাহলে ওই প্রসিডিউরাল কারণে 5% লোক হয়তো বাদ পড়ে, কিন্তু এখন এটা দেখা যাচ্ছে তার চেয়ে অনেক বেশি, 30-32 হাজার লোক 31 হাজার লোক যাওয়ার কথা ছিল। তো গভর্নমেন্টের কাছে প্রত্যাশা মানুষের এইগুলোর সবগুলোতে যে দুর্নীতি হচ্ছে তাও না, অদক্ষতাও কিন্তু আছে, যে যারা বিভিন্ন এইসব মন্ত্রণালয়গুলো চালায়, যাদের এই কাজগুলো করার কথা ছিল সেই জায়গাটায় এইগুলো জনগণের প্রত্যাশা কেবলমাত্র ভোটের দিনে আমি ভোটটা দিলাম আর যা ইচ্ছা সেই হলো, আর যা ইচ্ছা তা করলো, এটাও জনগণের প্রত্যাশা না। সেই জায়গাটায় আমাদের প্রচুর কাজ করতে হবে, যে যখনই রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে জনগণের এই যে নিজস্ব যে চাহিদাগুলো আছে পূরণ করা, এটা গভর্নমেন্টকে সরকারকেই করতে হবে এবং সরকার আলটিমেট রেসপন্সিবিলিটি এগুলোকে এই ধরনের সুযোগগুলো তৈরি করে দেওয়া। জনাব আব্দুল সালাম, যে প্রশ্নটি আপনার কাছে ছিল, যেমনটি আসলে ওবায়দুল কাদের অভিযোগ করেছে বিএনপির ঘরেই গণতন্ত্র নেই, তারা কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? তাদের গণতন্ত্রের নামে বহুদলীয় গণতন্ত্র ছিল হানা ভোট। ওনার কথার প্রশ্নের উত্তর দিতে গেলে ভাই উনি কি করলেন, ওনার জবাবটা উনি দেখ না। যেটা আমি বললাম যে 20 বছরে আওয়ামী লীগ কি করতে পারলো, গণতন্ত্রকে কতটুকু প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারলো। আজকে দেশ স্বাধীন হয়েছে আমাদের 50 বছরের উপরে, তাই না? এর মধ্যে তো 20 বছর এই সরকার প্রায় কাটায় ফেললো। তাহলে ওনারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য কতটুকু কি করতে, ওরা তো বিএনপিকে গণেনি না, কিন্তু ওনারা কি করতে পারছে সেটা আগে বলুক না। জনাব আব্দুল সালাম, একটা ভিন্ন প্রসঙ্গে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। আমরা বিভিন্ন সময় দেখি যে অভিযোগ পাল্টা অভিযোগের রাজনীতি সমান তালে চলে। আমরা সেই বিষয়ে প্রশ্ন রাখতে চাই যে রাজনৈতিক দলগুলোর মাঝে যে বৈরিতার সম্পর্ক, এর অবসান কবে হবে? এটাই হলো মূল কথা, আপনার এইটাই হলো মূল। আজকে যে মুহূর্তে আমি তো মনে করি যে এই মুহূর্তে যদি আজকে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা যদি বেগম খালেদা জিয়াকে মুক্তি দেন এবং মুক্তি দিয়ে যদি এই মুহূর্তে ওনারা দুইজন আলোচনায় বসেন, দেশে 50% প্রবলেম সলভ হয়ে যাবে। আমি একটা রাজনৈতিক কর্মী হিসাবে, এটা দলের না, আমি একটা কর্মী হিসাবে আমি মনে করি যে আজকের এই কারণেই, কারণ এখন দেখেন আমরা খালি বলতেছি, কিন্তু এই পর্যন্ত কি রাজনীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য বিএনপি না পারুক, আওয়ামী লীগ কতটুকু আগাইছে? আজকে আওয়ামী লীগ যদি বিএনপিকে পাশাপাশি নিয়ে চলতে পারতো, বিএনপির দোষ আছে বুঝলাম, কিন্তু ওনার গুণ দিয়ে উনি কাভার করবে সেটাও তো চেষ্টা হয় নাই, তাই না? তাই যদি সেটা হইতো, এখন সবচেয়ে এই জিনিসগুলো এখনো সময় আছে, আমি বলতেছি যে এখনো সময় আছে, সব জায়গায় মেধার মূল্যায়ন আসতে হবে। রাজনীতিতে বলেন, প্রশাসনে বলেন, সব কিছু বলেন, যেটা মিজান ভাই কিছুটা বলতে চাইছেন যে মেধার তো বিকল্প নাই, কিন্তু আজকে কি সব জায়গায় কি তারা হচ্ছে? আজকে রাজনীতি কিন্তু মেধাশূন্য হয়ে যাচ্ছে, ক্রমান্বয়ে মেধাশূন্য হয়ে যাচ্ছে। তা এখনই যদি রাজনীতিবিদদের এই অবস্থা হয়, রাজনৈতিক দলগুলোর এই অবস্থা, তাহলে আগামী 10 বছর পরে এই রাজনৈতিক দলের কি অবস্থা হবে যদি এই মেধাশূন্যতার দিকে চলতে থাকে? তো এইটার জন্য আমরা কি করতেছি? আমরা আজকে ছাত্র রাজনীতিটা কোথায় চলে গেছে? আজকে ছাত্র রাজনীতি নিয়ে আমরা বুয়েটকে নিয়ে সমালোচনা করি, বা আজকে তো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা আছে, এই জিনিসগুলো কারা চিন্তা করবে? মিজান ভাইদের মতো লোক যারা আছে ওনারাই চিন্তা করবে। ওনারা তো ভবিষ্যৎ প্রজন্মকে গড়ার কারিগর, ওনারা শিক্ষক, তাই না? আজকে কি ওনারাও বুকে হাত দিয়ে বলতে পারবেন যে সেটা করতে পারতেছে না? তো বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে সেটা হচ্ছে না। এর জন্যই সবাইকে আমরা ওই সমালোচনা আমি করি আপনাকে সংশোধন করার জন্য, নট দ্যাট আপনাকে এলিমিনেট করার জন্য। যদি এলিমিনেট করতে চান তাহলে সেখানে কোনো কিছুই ভালো হবে না। তো আজকের অবস্থাটা দাঁড়াইছে এখানে এইরকম যে আজকের আওয়ামী লীগ গভর্নমেন্ট এই যে এত বছর পার হয়ে গেল, ওরা যদি বিএনপি, খালেদা জিয়া, তারেক রহমান এদেরকে ঠেকাইতে যায় যতটুকু, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা যদি এটাই ব্যয় করে, তাহলে রাষ্ট্র পরিচালনা করবে কখন? ওরা তো ব্যয় করতেছে ওইখানেই। আজকে ওই যে মিজান ভাইয়ের কথাই তাহলে আমি বলি যে আজকে কিভাবে ওই নীতিটা হবে, কিভাবে ভালো কাজটা চলবে, কিভাবে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হবে, এই চিন্তাগুলো তো প্রাধান্য পাচ্ছে না। আজকে যদি আপনাদেরও প্রশ্ন করি, গঠনমূলক সমালোচনা কি কখনো? গঠনমূলক কি? আমি তো সমালোচনা করছি, আপনার পয়েন্টটা ধরাই দিতেছি, আপনি এটা থেকেই নেন, এটা থেকে নেন না কেন? আপনি ভালোটা করেন, ভালোটাকে শোনেন। মানুষ সবসময় ভালোটাকে ভালোই বলে। একটা খারাপ লোক যদি 1000 কোটি টাকার মালিক হয়ে যায়, তারপরে মানুষ কিন্তু একটু দূরে যাওয়ার পর ওরা গালি দেয়, ভালো লোক বলে না। ভালো এটা আদায় করাটা বড় কষ্টকর। ভালো মানুষ চিনে এখানে 70-এর আগে কার কি ছিল, 70-এর পর 75-এর আগে কার কি ছিল, 90-এর আগে কার কি ছিল, এখন কার কি আছে, কে কতটুকু ফুলা পেপা বড় হয়েছে। এই দেশটা ছোট দেশ,
এটা আমরা সবাই চিনি, সবাই জানি, যার যার অতীত সম্পর্কে আমারই আছে। কাজে এইটা কিন্তু চোখে ধরাই দিতে হয় না, মানুষ দেখতেছে এটা। কাজে এর জন্যই বলবো যে এখনো সময় আছে, আল্লাহর হস্তে রাজনীতিটাকে রাজনীতির জায়গায় আনতে হবে, এবং সেটার জন্য অবশ্যই অবশ্যই বর্তমানে সরকারের ক্ষমতায় আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগকে এটা একটু বেশি অ্যাডভান্স হয়ে আগে আসতে হবে। আগে এসেই আজকের এই রাজনীতিটাকে কিভাবে ফিরে আনা যায় এবং গণতন্ত্রটাকে কীভাবে ধরে রাখা যায়। গণতন্ত্রটা শুধু বিএনপির জন্য প্রয়োজন না, গণতন্ত্রটা আওয়ামী লীগের জন্যও প্রয়োজন। আজকে ডে বাই ডে যেভাবে দেশের অবস্থাটা যেভাবে ডেটোরেট করতেছে, ওনারা স্বীকারই করেন না। প্রথমত স্বীকার করতে হবে, আমার একটা অসুখ হয়েছে, আমাকে স্বীকার করতে হবে, আমাকে মেডিসিন খাইতে হবে। আর যদি সেটাকে আমি অস্বীকার করি, তাহলে একসময় এটা মানে এমন অবস্থা যে এটা হয়ে যাবে, চূড়ান্ত পর্যায়ে চলে যাওয়ার, কিছুই করার থাকবে না। তো এর জন্যই এখনও আমার ক্যান্সার হওয়ার আগে এখনো সময় আছে। আল্লাহর হস্তে সব কিছু, যেটা বারবার আমরা বলছি যে সব কিছুর ব্যাপারেই জাতীয় ঐক্যমত্য দরকার। রাষ্ট্রের কিছু কিছু বিষয়ে ঐক্যমত্য থাকতে হয়। রাজনীতিটা কিভাবে হবে, নির্বাচনটা কিভাবে হবে, আমার আজকে রোহিঙ্গার সমস্যাটা একা চাইলেও খালি আওয়ামী লীগের প্রবলেম না। বিএনপির আন্তরিকতা আছে, অবশ্যই আন্তরিকতা আছে, অবশ্যই। তো আপনি বলে দেখেন, কল করে দেখেন, তারপর যদি বিএনপি না আসে তখন আপনি বলতে পারবেন যে হয় নাই। আর যে অতীতে বলে অমুককে ডাকছিলাম হয়নি, আরে ফরগেট ইট, এখন কি করবেন সেটা বলেন। এখন এই সমস্যা নিয়ে আজকে এখন আসেন। জনাব রফিকুল ইসলাম বাবলু, বর্তমান সময়ে যে বাস্তবতার মুখোমুখি আমরা হয়েছি, একটি প্রশ্ন আসে যে রাজনীতি কি, মানে রাজনীতিতে দুর্বৃত্তায়ন কি তাহলে প্রথা হয়ে গেল? প্রথা হয়ে বর্তমান সময়ে এটা প্রথা হয়েই গেছে বলা যাবে। তার কারণটা হলো এই দুর্বৃত্তায়ন আমরা দূর করতে চাচ্ছি। এটা যদি আমরা দূর করি, যেমন সালাম ভাই কিছুক্ষণ আগেই বলছে, এই দুর্বৃত্তায়ন দূর করতে হলে আমাদের সবাইকে একসঙ্গে বসতে হবে। এখানে আমি বহুবার বলেছি এই কথাটা, বহুবার বলেছি। যেমন আমি বলি, কিছুক্ষণ আগে মিজান ভাই বলেছেন মালয়েশিয়া কাণ্ড নিয়ে। আজকে ৩১,০০০ লোক দেশের বাইরে যেতে পারে নাই। গতকালকে আমাকে বাংলাদেশ প্রতিদিন থেকে টেলিফোন করলো এই মালয়েশিয়া কাণ্ড নিয়ে। আমি তখন তাদেরকে বলেছি, আজকের পেপারে আছে, সেটা ৩-এর পাতায় আছে সুন্দর করে। তো এই যে এটা কেন হয়েছে, ৩১,০০০ লোক তারা ভিসা পেল, ভিসা পেয়ে কেন যেতে পারে নাই, ঘটনাটা তো গভীরে যেতে হবে আমাদেরকে। সরকার নির্ধারণ করে দিছে ৭৯,০০০ করে টাকা নেবে, কিন্তু সেই ক্ষেত্রে এই যে ৪জন সংসদ সদস্য তারা এই ব্যবসাটাকে নিয়ন্ত্রণ করতেছে। গভর্নমেন্ট জানে, পত্রিকা আসছে, পত্রিকা ফার্স্ট পেজে আসছে, প্রথম আলোর ফার্স্ট পেজে আসছে, তারপরে কালবেলার ফার্স্ট পেজে আসছে, কারাই ম্যান পাওয়ার ব্যবসাটা নিয়ন্ত্রণ করতেছে। এই ম্যান পাওয়ার তারা ৭৯,০০০ টাকার জায়গায় তারা নিচ্ছে কি ৪ লাখ ৬ লাখ, ৪ লাখের নিচে কারো কাছ থেকে নিচ্ছে না। কেউ জমি বিক্রি করে এনে দিচ্ছে, কেউ ভিটা মাটি, এমনকি গরুস্থান বিক্রি করে আইনও, মানে গরু কবর বিক্রি করে আইনও টাকা দিয়ে যাচ্ছে। কিন্তু এই যে ৪জন লোক এই ব্যবসাটা নিয়ন্ত্রণ করতেছে, তাদের কারসাজির কারণে ৩১,০০০ লোক দেশের বাইরে যাইতে পারেনি। এবং এই যে ছেলেরা ময়মনসিংহ ভৈরব বাজারে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো, এটার দায় কিন্তু তাদের, সম্পূর্ণ দায় তাদের। যারা যাইতে পারে নাই তারা এই ৪ কোম্পানির মোটেই না। এখানে ১১৫টা কোম্পানি আছে, এর মধ্যে এরা বড় কোম্পানি, কিন্তু এদের কোন লোক যাইতে পারে এখন, এটা গেছে অন্য কোম্পানি। শুনেন, এই কথা বলতে গেলে অনেক কথাই আসবে। এখানে বড় কোম্পানি যারা, তারা কোত্থেকে বড় কোম্পানি হলো, অনেক কর্মীও কিন্তু যেতে পারে। আমি এখানে ওখানে ওই দুই দিক থেকেই সমস্যা আছে। ওখানেও এই আমাদের এখানে যেরকম এই যে 4টা কোম্পানি বড় কোম্পানি বলতেছে, এরা কোথায় ছিল আগে, এরা কিভাবে বড় হলো সেটা আগে দেখতে হবে। একই জিনিস ওখানেও হইছে, যে সেটা দেখতে হবে। এখানে যে কিছু লোক যাই হোক ম্যান পাওয়ারের বাটপাড়ি করে, ঠিক মালয়েশিয়া তো এই একটা আরেকটা বাটপাড়ি। শুধু এখানেই বাটপাড়ি না, এই যে টিকিট, এই ম্যান পাওয়ারের যারা টিকিট নিয়ে বিদেশে যাচ্ছে, এই টিকিট গুলো কাদের হাতে নিয়ন্ত্রক? সব তারাই। না টিকিট বিমানে যান, আপনি সিট পাবেন না। আপনি বলতে চাচ্ছেন তাহলে সিন্ডিকেটের পেছনে আসলে ক্ষমতার বলয় রয়েছে। ক্ষমতার বলয় অবশ্যই আছে, এটা তো সত্যি। আজকে দেখেন, একই জায়গায় মনে কর আমি এখান থেকে যদি মিডল ইস্টে যাই বা আজকে আমেরিকায় যাই, আমার যে এখান থেকে যে টিকিটের কস্টিং পড়ে, আমি যদি কলকাতা থেকে একটা টিকিট নেই বা নেপাল থেকে টিকিট নেই, তাহলে অনেক কম। না সেভাবে অনেক লোক চলেও গেছে, কারণ অনেক কম। তার মানে কি এখানে একটা দুর্নীতি হচ্ছে, এটা কি সরকার জানে না? সরকারের ৪,৭৩,০০০ লোক কিন্তু গেছে অলরেডি। এইসব আমাদের মধ্যে আছে। আমরা হতাশ হলে চলবে না। আমাদেরকে ওই যেটা সালাম ভাই বলছে, মিজান ভাই বলছে,
যে আমাদেরকে বসতে হবে, বসে এই সিন্ডিকেট, এই যে আপনার লুটেরা, এই তাবেদার, এদের হাত থেকে দেশটাকে বের করে আনতে হবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব রফিকুল ইসলাম বাবলু। ডক্টর মিজানুর রহমান, এক লাইনে একটু শুনতে চাই, দুজন আলোচকই যে ঐকমত্যের কথা বলছিল, সেই সুযোগ কি আছে কিনা? না, অবশ্যই আছে। আমাদের তো রাজনীতিতে তো একদম মানে যেটাকে বলা হয়, আমরা যে কতগুলো পলিটিশিয়ানদের সাথে কিছু শব্দ যুক্ত করে দিই না, যে বাবলু বলল আপসহীন নেতা, এইটা হইতেই পারে না। নেতা আর আপসহীনতা, আমি বলছি না, নেতৃত্ব আপসহীন দুটো শব্দ যায় না একসাথে। মানে নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ফ্লেক্সিবিলিটি। এটা আপসহীন কোন নেতা হইলে এটা কোন নেতাই না। ফ্লেক্সিবল হইতেই হবে। দর্শক, এখানেই শেষ করছি দেশ প্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে। শেষ হয়ে গেল।